তাঁকে বাংলাদেশের আইনস্টাইন বলা হয়। তাত্ত্বিক পদার্থবিজ্ঞান, মহাবিশ্বতত্ত্ব, ব্রহ্মাণ্ডের বিবর্তন বিজ্ঞানের কোনো আলোচনাই তাঁকে ছাড়া সম্ভব না। আইনস্টাইনের সাধারণ অপেক্ষবাদের সীমাবদ্ধতার ব্যাখ্যা করেছিলেন তিনি এক অসাধারণ মৌলিক সমীকরণের মাধ্যমে। তবু তাঁর সময়ে তিনি ছিলেন উপেক্ষিত। তিনি প্রফেসর অমল কুমার রায়চৌধুরী। 1923 সালে বাংলাদেশের বরিশালে তাঁর জন্ম। এই বছর তাঁর জন্ম শতবর্ষ। My mother went to Borishal, our home district, just perhaps for giving birth to me. And after I was about 1 month old, my mother came over to Calcutta with me. In Calcutta, I was first of all admitted in a South Calcutta school. It is still there, Tirthapati Institution it is called. And the headmaster was apparently a very strict gentleman, but he appreciated inequality. I can tell you about one incident. He was teaching and he solved one problem in the blackboard. I took courage and stood up. Sir, I think I can do it in an easier manner. He asked me, how can you do that? This is the method. He didn't chide me, rather appreciated, and in the next issue of the school magazine, he put it that Amal of class 9 has suggested this method. Yes, I took it as a challenge. For example, study of algebra, at a stage when study of algebra has not begun in the class, but it will be taken up in the next class, I took hold of an algebra book and went on studying and solving problems. It gave me great pleasure in solving mathematical problems. একজন গবেষকের সবথেকে বড় আনন্দ মৌলিকত্বের খোঁজ, সবথেকে বড় হতাশা নিজের ভালোবাসার বিষয়কে স্পর্শ করতে না পারা। তেমনটাই ঘটেছিল তাঁর ক্ষেত্রেও। অসাধারণ একাডেমিক রেজাল্ট নিয়ে 1945 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সে যোগ দেন এক্স রে ক্রিস্টালোগ্রাফির গবেষণায়। জীবনের মূল্যবান 4টে বছর তাত্ত্বিক পদার্থবিজ্ঞান গবেষণা থেকে অনেকটা দূরে ছিলেন, কিন্তু ব্যক্তিগত চর্চা চলেছিল নিয়মিত। 1951 সালে তিনি আশুতোষ কলেজে যোগ দেন এবং প্রফেসর নিখিল রঞ্জন সেনের তত্ত্বাবধানে অপেক্ষবাদ চর্চায় মনোনিবেশ করেন। 1952 সালে তিনি আবার কাল্টিভেশন অফ সায়েন্সে ফিরে আসেন, এবার থিওরি ডিভিশনে। এখানেই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাঁর বিজ্ঞান সাধনার ফসল রায়চৌধুরী সমীকরণ, যার প্রয়োগ ছাড়া বিগ ব্যাং এবং ব্ল্যাক হোল সিঙ্গুলারিটি বোঝা সম্ভব না। বিখ্যাত হকিং পেনরোজ সমীকরণের উৎস 2020 সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারের মূল এই রায়চৌধুরী সমীকরণ। ব্ল্যাক হোল তত্ত্বে অথবা আপনারা যেটাকে বিগ ব্যাং তত্ত্ব বলেন, সেই দুটো তত্ত্বই আমরা যেটা দেখি, প্রথমত ব্ল্যাক হোল যদি ভাবি, ব্ল্যাক হোলের জন্ম হয় কোনো একটা তারার গ্র্যাভিটেশনাল কোলাপস থেকে। তারার ভেতরে যখন জ্বালানি শেষ হয়ে যায় তখন তারাটি তার ভেতরকার জিনিসগুলো কাছাকাছি চলে আসে এবং মহাকর্ষের আকর্ষণে সেগুলো আরও কাছাকাছি আস্তে 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 এত কাছাকাছি চলে আসে যে তারপরে তারার ভেতরের যে দেশকাল সেটার সম্বন্ধে আর কিছু বলা সম্ভবই নয়। এই অদ্ভুত অবস্থার নাম হচ্ছে সিঙ্গুলারিটি। এটা আইনস্টাইনের একটা অ্যাসাম্পশন যে সমস্ত দেশকাল খুব মসৃণ হবে, যেমন একটা জলের পৃষ্ঠদেশ বা একটা কোনো স্মুথ সারফেস, বরফের ওপরে যেরকম তা থাকে সেরকম নয়। এখানে তারার ক্ষেত্রে আমরা ভবিষ্যতে দেখছি এরকম সম্ভাবনা রয়েছে যেখানে অমসৃণতার জন্ম হবে। আমরা জানি যে আমাদের ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, অর্থাৎ তার সাইজটা বেড়ে যাচ্ছে। এবারে যদি আমরা অতীতে যাই তাহলে আমরা ভাবতে পারি যে ইউনিভার্সটা ছোট হবে, আরও ছোট হবে, সংকুচিত হবে। এবারে এই শেষটা কোথায়, সংকুচীয়মানতার শেষটা কোথায়, কোথায় গিয়ে আর সংকোচন হবে না, এটার কোনো উত্তর নেই। কারণ এই সংকোচন হতে হতে আরেকটা জায়গায় যেখানে যাব, যে আমরা সবাই যেখানে একসঙ্গে চলে এলাম এবং সেখানে আবার অমসৃণতা। তাহলে এই দুটো সিচুয়েশনে অমসৃণতা রয়েছে। এইবারে প্রশ্ন হলো যে এটা নিয়ে সমস্যাটা কি, তাহলে কি অমসৃণতা
ব্যাপক অপেক্ষবাদের একটা বৈশিষ্ট্য। এখন সেখানে অনেকে বললেন যে না, ব্ল্যাক হোল বা বিগ ব্যাং এই দুটোর মধ্যেই কিছু সিমেট্রি ধরে নেওয়া হয়, এই সিমেট্রি ছাড়া এগুলোকে বোঝা যাচ্ছে না। কি করে তাহলে আমরা বুঝবো যে যদি সিমেট্রি না থাকে, সিমেট্রি মানে হচ্ছে যে খুব সহজেই আপনার দেশকালটাকে বর্ণনা করা যায়, সেই সিমেট্রি যদি না থাকে তাহলে আমরা কি করে বুঝবো যে অমসৃণতা আছে কি না? তার মানে জেনারেল প্রশ্নটা, সাধারণ প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা যে কোনো একটা দেশকাল নিই তাহলে সেটা কি অমসৃণ হতে পারে? এই প্রশ্নের উত্তর অমল কুমার রায়চৌধুরী একটি সমীকরণ লিখে দেওয়ার চেষ্টা করেন। সেই সমীকরণটার নাম এই রায়চৌধুরী সমীকরণ। সেখানে উনি বলেন যে আমরা আইনস্টাইনের সমীকরণের সমাধান খুঁজব না, কারণ সে খুঁজতে গেলে আমাকে সিমেট্রি ধরে নিতে হয়। তার বদলে আমি দেখব যে দেশকালে এক ঝাঁক কণা কেমনভাবে চলছে, তারা কি কাছে আসছে না তারা দূরে সরে যাচ্ছে। যদি তারা কাছে আসে, তার মানে দেখুন সমীকরণটা বাদ দিয়ে আমি যে কোনো একটা সাধারণ দেশকাল যার বক্রতা রয়েছে, বক্রতা ছাড়া তো আর আমার গ্র্যাভিটেশন হবে না, তাহলে আমরা দেখব যে সেগুলো কাছাকাছি আসছে কিনা। এবং সেইখানে উনি দেখালেন সমীকরণের সাহায্যে যে ওরা কাছাকাছি আসবেই। তাহলে গ্র্যাভিটি, মহাকর্ষ যে আকর্ষক ব্যাপারটা রয়েছে, যে সবাই সবাইকে আকর্ষণ করে, সেটাকেই বাদ দিতে হয়। যদি সবাই সবাইকে আকর্ষণ করে তাহলে আমার সিমেট্রির ওপরে বা কোনো আইনস্টাইনের সমীকরণের সমাধানের কোনো বিশেষ তাৎপর্যের উপরে কিচ্ছু নির্ভর করছে না। খুব অত্যন্ত যে কোনো একটা নেওয়া যায়, অত্যন্ত সাধারণ জেনারেল একটা স্পেস টাইম, সেখানেই রায়চৌধুরীর সমীকরণ দেখিয়ে দেবেন যে অমসৃণতা আছে আছে আছে। 1915 সালে সাধারণ আপেক্ষিকতাবাদের সূত্রটি যখন আইনস্টাইন আবিষ্কার করেন, তিনি ধরে নিয়েছিলেন এই ব্রহ্মাণ্ড সমসত্ব এবং সমসারক, এছাড়াও স্থিতিশীল। পরে 1929 সালে এডুইন হাবল দেখান এই ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে, মহাজাগতিক বস্তুগুলি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং রেড শিফট ঘটছে। সুতরাং স্থিতিশীল ব্রহ্মাণ্ডের নিরিখে বস্তুর বিবর্তনকে আর ব্যাখ্যা করা যাবে না। 1955 সালে অমল কুমার রায়চৌধুরী দেখালেন, আমরা যদি দেখতে চাই এই প্রসারণশীল ব্রহ্মাণ্ডের যে কোনো একটি স্থান অতীতে কেমন ছিল, তাহলে তাকে সময়ের নিরিখে পিছিয়ে নিয়ে যেতে হবে এবং দেখা যাবে সেই স্থান অনেক সংকুচিত এবং ঘন ছিল। আরও বেশ কিছুটা সময় পিছিয়ে গেলে তা একটি অসীম ঘনত্বের বিন্দুতে পরিণত হবে। এটাই বিগ ব্যাং সিঙ্গুলারিটি। এবার শুধুমাত্র প্রসারণের জন্য যে কোনো বক্রতলে বস্তুর শিয়ার বা সংঘর্ষ এবং স্থানিক আবর্তনকে যদি বিবেচনা করা হয়, তাহলে এই সিঙ্গুলারিটি অর্থাৎ বিগ ব্যাং এড়ানো সম্ভব হলেও হতে পারে। এই গবেষণা 1955 সালে বিখ্যাত ফিজিক্যাল রিভিউ জার্নালে প্রকাশিত হয়। তার বয়স তখন মাত্র 32। হ্যাঁ, অমল কুমার রায়চৌধুরীর কাজ হচ্ছে জিওডেসিক ডেভিয়েশনের ওপরে যদি অনেকগুলো পার্টিকেল একসঙ্গে যায় তাদের দূরত্বটা কীভাবে চেঞ্জ করবে, রাইট, আমার সিম্পল ভাষায় সেটা ওনার কাছ থেকে বোঝা গেছিলো আর কি। আর সেটারই এখন অনেক ইনফ্লুয়েন্স আছে, বিগ ব্যাং থিওরি তো আছেই, মানে ব্ল্যাক হোল ফর্মেশন সিঙ্গুলারিটি থিওরাম তাতেও আছে, আর এখন মানে কোয়ান্টাম থিওরি অফ গ্র্যাভিটিতেও অনেক জায়গায় ওর কাজ ব্যবহার হচ্ছে। রায়চৌধুরীর ইকুয়েশন এখন মানে খুব মানে অনেক ব্যবহার তার, নট জাস্ট ফর বিগ ব্যাং থিওরি, মানে অনেক কোয়ান্টাম থিওরি অফ গ্র্যাভিটিতেও অনেক জায়গায় ব্যবহার করা হয় যে কীভাবে পার্টিকেলগুলোর ডিস্টেন্স একসঙ্গে কমবে বা বাড়বে, রাইট, সেটাই ওনার কাছে মেন বক্তব্য। আর এটা হচ্ছে খুব জেনারেল রেজাল্ট, এটা দিয়ে সিঙ্গুলারিটিও স্টাডি করা যায়, কিন্তু অনেক গ্র্যাভিটির অনেক কিছুই স্টাডি করা যায়, যে বিভিন্ন পার্টিকেলের ডিস্টেন্স কীভাবে চেঞ্জ করবে। সময়ের থেকে অনেকটা এগিয়ে থাকা এই আবিষ্কার সেই সময়ে মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসুর পক্ষেও অনুধাবন করা বেশ কঠিন হয়েছিল। 1957 সালে দুই জার্মান পদার্থবিদ তাঁদের গবেষণায় রায়চৌধুরীর কাজের উল্লেখ করেন, তার প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই যুগান্তকারী কাজের কথা জানতে পারেন। 1963 সালে ডালাসে একটি সেমিনারে বিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নার্লিকার এবং ফ্রেড হয়েলের সাথে তাঁর প্রথম দেখা হয়। হয়েল তাঁকে দেখে আশ্চর্য হয়েছিলেন, হাউ কাম ইউ আর সো ইয়াং। 1955 থেকে 1965-কে বলা হয় রায়চৌধুরী যুগ।
1965 সালে রজার পেনরোজ এই বিষয়ে তাঁর প্রথম গবেষণা প্রকাশ করেন এবং 1970 সালে রায়চৌধুরী সমীকরণকে ব্যবহার করে স্টিফেন হকিং এবং পেনরোজ যৌথভাবে প্রমাণ করেন খুব বড়সড় অঘটন না ঘটলে মহাবিশ্বে সিঙ্গুলারিটিকে এড়ানো অসম্ভব। অতএব কৃষ্ণগহ্বরের অস্তিত্ব প্রমাণিত হয়। 1987 সালে পেনরোজ কলকাতায় আসেন এবং অমল কুমার রায়চৌধুরীর সাথে তাঁর প্রথমবার সাক্ষাৎ হয়। রায়চৌধুরী সমীকরণের অভিনবত্ব হল এটি একটি সাধারণ স্থানিক সমীকরণ, আপেক্ষিকতাবাদ ছাড়া আর কোনো শর্তের উপর নির্ভরশীল না। 1961 সালে অমল কুমার রায়চৌধুরী প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক হিসেবে যোগ দেন। এক স্বর্ণযুগের সূচনা হয়। তিনি ছিলেন এক অনন্য শিক্ষক। তাঁর কথায় ছাত্রছাত্রীদের প্রশ্ন তাকে ভাবতে শিখিয়েছে, যা তার গবেষণার পাথেয়। ছাত্রদের উপর তার অবিশ্বাস্য প্রভাব ছিল। তাদের কাছে তিনি ছিলেন অত্যন্ত ভালোবাসার, শ্রদ্ধার AKR। শুধু প্রেসিডেন্সি কলেজ না, আশেপাশের অনেক কলেজের ছাত্রছাত্রীরা তাঁর লেকচার শুনতে আসতেন। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিলেটিভিটি অ্যান্ড কসমোলজি বিভাগে তিনি নিয়মিত পড়াতেন। একটা কমিউনিটি তৈরি হয়েছিল তাকে ঘিরে। তার কথা মনে রেখেই 2017 থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সংগঠন এবং স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্সের উদ্যোগে AKR মেমোরিয়াল লেকচার আয়োজিত হয় নিয়মিত। আজকে আমরা যে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছি সেটা অ্যাকচুয়ালি শুরু হয় 2017 সালে, যখন আমাদের প্রথম দ্বিশতবার্ষিকী মানে বাইসেন্টেনারি ইয়ার ছিল। তখন আমরা অমল কুমার রায়চৌধুরী মেমোরিয়াল লেকচার স্টার্ট করি 2017-এ। সেখানে প্রথম বক্তা ছিলেন অধ্যাপক চার্লস বেলিন, ইয়েল বিশ্ববিদ্যালয়ের। তারপরে 2019, এটা বায়েনিয়াল, 2 বছর অন্তর হয়। 2019-এ প্রফেসর অজিত কেমভাবি, আইউকার ডিরেক্টর ছিলেন, তিনি দিয়েছিলেন টক। 2021-এ আমাদের প্যান্ডেমিক জনিত কারণে অনলাইনে হয়। সেখানে বক্তা ছিলেন প্রফেসর এডওয়ার্ড রকিকোভ, ইউনিভার্সিটি অফ শিকাগোর। এবং এবছর এটা হচ্ছে 4th AKR মেমোরিয়াল লেকচার। কিন্তু এবছরের বিশেষত্ব হলো এটা আবার AKR-এর জন্ম শতবর্ষ। ওনার জন্ম 1923-এর 14ই সেপ্টেম্বর। কাজেই এটা আমরা সেন্টেনারি ট্রিবিউটও পে করছি AKR-কে। সো উই আর পেইং আওয়ার সেন্টেনারি ট্রিবিউট। এবং এবছর বক্তা হলেন স্বনামধন্য পদ্মভূষণ অধ্যাপক অশোক সেন, যিনি অধ্যাপক অমল কুমার রায়চৌধুরীর একেবারে ডিরেক্ট ছাত্র। প্রফেসর অমল কুমার রায়চৌধুরী, আপনারা জানেন, উনি বিভিন্ন জায়গায় অধ্যাপক হিসেবে ছিলেন, কিন্তু ওনার যে স্বনামধন্য ক্যারিয়ার সেটা প্রাক্তন প্রেসিডেন্সি কলেজে, যেখানে উনি দীর্ঘদিন শিক্ষক ছিলেন এবং একজন আইকনিক অধ্যাপক। তো শুধু টিচিং নয়, শুধু পড়ানো নয়, উনি অসংখ্য ওনার ছাত্রছাত্রীরা দেশে বিদেশে পদার্থবিদ্যার জগতে বিশেষ ভূমিকা পালন করেছেন এবং প্রচুর কন্ট্রিবিউশন করেছেন। আমি এটুকু বলতে পারি, আমার কাজের প্রধান ক্ষেত্রটা যেহেতু ওর থেকে একটু আলাদা, তা সত্ত্বেও ওনার কাছে বিএসসি লেভেলে পড়ার জিনিসও এবং এমএসসি লেভেলে ওর কাছে জেনারেল রিলেটিভিটি পড়ার অভিজ্ঞতা, সেটা একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। মানে ওনার ক্লাসে পড়ানো মানে খুব সুন্দর করে পরিষ্কার করে বোঝাচ্ছেন না, মানে একটা বন্ধ ঘরের একটা একটা করে জানলা খুলে যাচ্ছে। এই অভিজ্ঞতাটাই সব থেকে স্ট্রাইকিং অভিজ্ঞতা। আমিও সেই অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধ হয়েছি। আর পরে যাই করি না কেন, এইরকম একজন শিক্ষক যখন বিএসসি লেভেলে বা এমএসসি লেভেলে পড়ান, তিনি এমন অনেক ভাববার ভঙ্গি আমাদের মধ্যে সঞ্চারিত করে দেন, পরে যাই করি না কেন, হয়তো ফিজিক্স না করলেও তার প্রভাব থেকে যায়, এবং সেটা কোনোদিনই ভুলবার মতো নয়। তো অমল কুমার রায়চৌধুরী আমাদের থার্মোডাইনামিক্স পড়িয়েছিলেন। মানে কি পড়িয়েছিলেন সেটা হয়তো বড় কথা নয়, কিন্তু কিভাবে পড়িয়েছিলেন সেটাই বড় কথা। যে উনি কারুর কোনো বুঝতে অসুবিধা হলে খুব নিজে ভেবে চিনতে বোঝাতেন আর কি, যে তোমার প্রশ্নটা ঠিক নয় এরকম কখনোই বলতেন না। সেটাই মেন ইনফ্লুয়েন্স, যে আমার টিচিংয়ের জন্য কীভাবে পড়াতে ছাত্রদের পড়াতে হয়, সেটা আমার ওনার কাছ থেকেই মেন শেখা। সারা পৃথিবীতে তাঁর ছাত্রছাত্রীরা ছড়িয়ে আছেন। শতবর্ষের স্মৃতিচারণে বারবার উচ্চারিত হলো তাঁর কথা। And Amal Babu taught us to develop everything from first principles. Largely he followed, I think, Fermi's book, which was then available, but then he went on his own, and some of these derivations were unique. Later I have found that some of his lecture notes on electrodynamics and classical mechanics have been
noted, recorded by students, and some of them have come out in book form. Well, I did have extensive notes on his thermodynamics, but I never thought this was worth publishing. I don't even have them with me now. So he was a great teacher, and he was a very simple man. I still remember one day he was walking down the stairs, we were walking up the stairs, and one of my batchmates, who is no longer with us, said, "Namaskar, sir." He was walking down briskly, came down to the bottom of the stairs, turned up, turned back, and quickly ran up, caught up with us. He said, "What is the matter? Is there anything special about today?" So he was really embarrassed. "No, sir, but I thought meeting a teacher, it is always better to say Namaskar." He just touched us on the back and went down. He was very much attached to the university, both emotionally and professionally. And we used to have organize these visits to his room. So few of us would band together, gather courage, and generally go and see him. It was like taking a darshan. So that was one. And what else I can remember is some very interesting legends about AKR. And I'm sure a lot of it is known by the people, but I don't know if you know about the Chanachur theorem. Okay, so few of his friends, few of his students wanted to investigate what is that one variable, that one factor which directly correlated with AKR's medha. You know medha, right? So some people followed him, I believe, and found that every day when he came to college to teach, in his pristine white kurta, dhoti, shock of white hair, he got off from the tram and picked up a packet of chanachur from this particular chanachur wala, and every day he came to college eating that chanachur. So it was decided, without much experimental work behind it, that was that single most factor, and I believe that chanachur wala became quite rich after that. So that was one. And the second actually is not my story, but I have taken permission from my elder sister, who studied between 78 and 81 BSc Physics and scored far better than me. So according to my sister, in her BSc first year, AKR walked in and took a class. And normally everybody is like really engaged in the class and listening, and mridu bhashi chilen, to ekটু monojog diye. But that day she didn't understand anything. And it seemed to have been a common problem. Nobody in that class understood anything. But there was obviously no noise. A legend is teaching you, you keep quiet. I mean, at least we were that generation. So she went back home, she cried, and she told my mom ki bhul kore physics niye niyechi, kichu bujhte parchi na. So anyway, so that was that. Cut to a day or two later, AKR again barges into the classroom when something else is going on and says, "আচ্ছা সেদিন তোমরা তো আমাকে কেউ বললে না যে তোমরা বিএসসি ফার্স্ট ইয়ার, আমি তো তোমাদের এমএসসি ফার্স্ট ইয়ার লেকচার করে দিয়ে চলে গেছি।" So that was his legendary legend. I mean, there is no word, nothing to say after that. 1958 সালে অমলবাবুর জীবনসঙ্গী হিসেবে পথ চলা শুরু করেন নমিতা সেন। তিনি ছিলেন আক্ষরিক অর্থে এক সহযোদ্ধা। রায়চৌধুরীর জীবনের প্রতিটি ঘটনার সাথে তার আবেগ, তার প্রতিবাদ জুড়ে ছিল। 2005 সালে অমলবাবু চলে যাবার পরে তার স্মৃতি যাপন, বিভিন্ন ক্ষেত্রে তার কাজের সাথে জুড়ে থাকার একটা দুর্লভ তাগিদ ছিল তাঁর। অমল কুমার রায়চৌধুরীর শতবর্ষে নমিতা সেনকে স্মরণ করলেন প্রফেসর অমিতাভ রায়চৌধুরী, ডক্টর সুচেতনা চট্টোপাধ্যায়। আমার কাকা প্রফেসর রায়চৌধুরী, তাকে আমার কাকিমা কিভাবে সাপোর্ট দিয়েছেন সে বলা সম্ভব নয়। নানা ব্যাপারে তিনি সবসময় আমার কাকার পেছনে ছিলেন, এবং সেটা সবসময় যে খুব অবভিয়াস ছিল তাও নয়, কিন্তু আমরা বুঝতে পারতাম যে আমার কাকার একটা বিরাট সাপোর্ট ছিলেন আমার কাকিমা। আমার কাকিমা খুব স্নেহশীল ছিলেন, মানে উনি মানে আমরা তো একটা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, এবং মানে কে যে কার আপন ভাই আপন বোন এই ব্যাপারটা প্রায় বোঝা যেত না।
এবং সে ব্যাপারে মানে নিশ্চয়ই আমাদের যারা গুরুজন তাদের একটা মেজর রোল ছিল, এবং আই এম শিওর আমার কাকিমার সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ স্থান ছিল। And I'll tell you that what particularly at least inspired me to start the AKR Memorial Lecture in the year 2017, which was our bicentenary year. So I just want to show you one photograph, actually at the residence of Professor Raychoudhury. This is myself, this is Mrs. Raychoudhury, this is Professor Parangama Sen, whom we have today, was the daughter of Mrs. Raychoudhury. And this is Professor Shomen Boshak. Professor Shomen Boshak was actually also an alumnus of Presidency College and was a direct student of Professor Raychoudhury. So that was the day I went and spoke with Mrs. Raychoudhury. This was the first time I met her, and I just wanted to invite her and we are going to start this memorial lecture. And this was an 85-year-old lady. She said, okay, I'll try to come. So I cannot believe that this is the first AKR memorial lecture we are holding, and Mrs. Raychoudhury is giving me, saying that, oh, tumi ekdom darun meye. I was like, I think I will devote my whole life for physics if I can pay little bit tribute to the great names we spoke today. I just want to little bit share her biography. She was born as Nomita Sen in 1931 on 22nd July, and she grew up in Bihar, and then her family moved to Kanpur, where she studied chemistry. She was a master's, she did her MSc in chemistry and taught briefly in Kanpur College, and then she got married to Professor Raychoudhury in 1958 and moved back to Kolkata. She briefly was a teacher at Brahmo Balika Vidyalaya, and she was a trained classical musician and an avid reader. She read and she even also penned some short stories. I just recently got to learn about that, and she left us. I hope that her blessings are there for her. It's a centenary year we are celebrating of Professor Raychoudhury. It would have been wonderful if we had Mrs. Raychoudhury today, but she left us on 12th May 2022. So I'll just show the video. And yes, we were very devoted to each other. He was very kind and considerate husband. He was a loving father for his children. But as a man, he was very simple. You all know that, wearing a dhoti and a kurta always, and but he was a bit humorous also, but I was impressed by his strong personality. But lastly I saw that he is humorous also. And but he never coached or taught his children at home, because he said that I am a self-made man, so I like them also to be self-made. And he was very fond of Bengali sweets and pulao and payesh, and although along with his scientific investigations, he was well versed in Bengali literature also, and he read almost all the novels of Rabindranath Tagore and some of his poems, and he was a connoisseur of Rabindranath also. আইনস্টাইনের পরেই তাঁর নাম উচ্চারিত হবার কথা, কিন্তু বিদেশের স্বীকৃতি না পাওয়া অবধি তাঁর দেশ তাকে স্বীকার করেনি। ভারতীয় পদার্থবিজ্ঞান চর্চায় একটি লেগাসির জন্ম দিয়েছেন তিনি। বহু প্রজন্মের পদার্থবিজ্ঞান চর্চা তাঁর কাছে ঋণী। তাঁর প্রতি শ্রদ্ধা অক্ষরে ফুটে ওঠে তাঁর আরেক কৃতি ছাত্র প্রয়াত নারায়ণচন্দ্র রানার বইয়ে,
Generations of Indian students owe their classical mechanics to you. প্রফেসর রায়চৌধুরী মনে করতেন মহাকর্ষের ক্লাসিক্যাল ব্যাখ্যা যদিও বা সিঙ্গুলারিটি এড়াতে অক্ষম, কিন্তু কোয়ান্টাম গ্র্যাভিটি হয়তো একটি সিঙ্গুলারিটি বিহীন ব্রহ্মাণ্ডের ধারণা দিতে পারে। সেই আলোতেই তার শতবর্ষ সেমিনারটি উজ্জ্বল হয়ে রইল তার ছাত্র বিশ্বখ্যাত পদার্থবিদ স্ট্রিং থিওরিস্ট প্রফেসর অশোক সেনের লেকচারে। ক্লাসিক্যাল সিস্টেমের অন্তর্বর্তী ধাপগুলিকে বোঝার জন্য কোয়ান্টাম মেথড কতটা জরুরি, সফট গ্র্যাভিটন তত্ত্ব থেকে মহাকর্ষীয় তরঙ্গের ব্যাখ্যায় পৌঁছানোর কথা বললেন তিনি। Gravitational radiation, okay, or what we call gravitational waves. And if you have a detector deep placed far away somewhere in the universe, it detects the radiation as ripples in space-time. পরবর্তী পর্বে থাকবে তারই বিশদ আলোচনা।